আমরা অলরেডি তড়িৎচুম্বকীয় তরঙ্গের প্রথম ক্লাসটা করে ফেলেছি। এখন আমরা দ্বিতীয় ক্লাস বা সেকেন্ড পার্টের ক্লাসটা শুরু করব। আমরা সরাসরি বোর্ড ওয়ার্কে চলে যাই। তড়িৎচুম্বকীয় তরঙ্গের প্রথম অংশের ক্লাসে আমরা সরণ তড়িৎ প্রবাহ বা ডিসপ্লেসমেন্ট কারেন্ট সম্পর্কে ধারণা লাভ করেছি এবং সেখান থেকে উৎপন্ন সমস্যার সমাধানে কিভাবে আমরা সমাধান করব সেই বিষয়গুলো জেনেছি। চলো আজকের ক্লাসে আমরা এর দ্বিতীয় অংশ অর্থাৎ তড়িৎচুম্বকীয় তরঙ্গের দ্বিতীয় অংশ নিয়ে পড়াশোনা করব। এখানে আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ কিভাবে তৈরি হচ্ছে বা তার সমীকরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা। দেখো, তড়িৎচুম্বকীয় তরঙ্গ কিভাবে তৈরি হয়। ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে যদি একটা আধান, এটা আমরা আগের ক্লাসেও পড়েছি, একটি আধান যদি ত্বরণ সহ চলমান হয় তাহলে তার চৌম্বক ক্ষেত্র সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল হয়। এর ফলে এই যে চৌম্বক ক্ষেত্র সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল হচ্ছে, এর ফলে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়। তাহলে অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েল, অ্যাক্সেলারেটেড চার্জ যে আধান ত্বরণগ্রস্ত, সেই ত্বরণগ্রস্ত আধান যখন চলে, দেন এ টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। একটা টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড মানে যে ম্যাগনেটিক ফিল্ড সময়ের সঙ্গে পরিবর্তিত হয়, অ্যান্ড ডিউ টু দিস, এর ফলে একটা টাইম ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। এই যে দুটো ক্ষেত্র অর্থাৎ তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র, এই দুটো ক্ষেত্র কিন্তু পরস্পর লম্বভাবে থাকে এবং সোর্সেস অফ ইচ আদার মানে কি, সোর্সেস অফ ইচ আদার মানে অর্থাৎ তারা পরস্পরের সঙ্গে সাযুজ্যযুক্ত। অর্থাৎ যদি আমরা বলি তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র তৈরি করছে, তাহলে একই রকম ভাবে আমরা বলতে পারি চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র তৈরি করছে। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারে, আবার চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র তৈরি করতে পারে। Mutually perpendicular time varying electric and magnetic field form EM wave, অর্থাৎ সময়ের সঙ্গে পরিবর্তনশীল তড়িৎ এবং চৌম্বক ক্ষেত্র যারা পরস্পর লম্বভাবে আছে, এই রকম দুটো চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র যখন তারা পরস্পর লম্বভাবে থাকে এবং তারা যখন সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়, তখনই তড়িৎচুম্বকীয় তরঙ্গের সৃষ্টি হয়। দেখো, একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ কিভাবে তৈরি করবে। তড়িৎচুম্বকীয় তরঙ্গ তৈরি করার জন্য আমাদের অনেকগুলো উৎস থাকে। প্রথম হচ্ছে অ্যাক্সেলারেটেড চার্জ বা ত্বরিত আধান। এটা আমরা আগের ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি যে যখন একটা আধান স্থির থাকে তখন সে তড়িৎ ক্ষেত্র তৈরি করে, আর যখন একটা আধান সুষম বেগে যায় তখন তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র তৈরি করে। কিন্তু যখন কোনো একটা আধান ত্বরণ সহ চলমান হয় তাহলে সে তড়িৎ ক্ষেত্র তৈরি করে, চৌম্বক ক্ষেত্র তৈরি করে এবং তার সঙ্গে তড়িৎচুম্বকীয় তরঙ্গ তৈরি করে। তোমরা সেটা আগের ক্লাসেই বুঝতে পেরেছো। এছাড়া এলসি অসিলেটর বা এলসি স্পন্দক, যেটা আমরা অল্টারনেটিং কারেন্টের যে টাইপ অফ সার্কিট বা বর্তনীর প্রকারভেদ যখন আমরা পড়েছি, তখন কিন্তু আমরা এলসি অসিলেটর পড়েছি। ওই এলসি স্পন্দক সেও কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গের উৎস হিসেবে কাজ করে। ট্রানজিশন অফ ইলেকট্রন ইন দ্য অরবিট, কক্ষপথে যখন ইলেকট্রন একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে স্থানান্তরিত হয় তখনও তড়িৎচুম্বকীয় তরঙ্গের সৃষ্টি হয়। রিটার্ডেশন অফ ইলেকট্রন হোয়েন ইট এন্টার্স ইনটু এ টার্গেট অফ হাই অ্যাটমিক ওয়েট, তোমরা যখন এক্স রশ্মি তৈরি করেছো, তোমরা ছোটবেলা থেকেই জানো এক্স রশ্মি, রন্টজেন যে আবিষ্কার করেছিলেন এক্স রশ্মি, সেই এক্স রশ্মির ক্ষেত্রে তীব্র গতিবেগ সম্পন্ন ইলেকট্রন, হাইলি ভেলোসিটি অ্যান্ড কাইনেটিক এনার্জি যে ইলেকট্রনগুলো থাকে, তারা যখন টার্গেট এলিমেন্টের মধ্যে এন্ট্রি নেয় তখন কন্টিনিউয়াস অ্যান্ড ডিসক্রিট স্পেকট্রা তৈরি হয়। এই যে যখন ইলেকট্রনগুলো টার্গেট এলিমেন্টে তৈরি হয়, তো সেখান থেকে এক্স রে তৈরি হয়। এক্স রে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ।
এটাও একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের উৎস। ডি এক্সাইটেশন অফ ইলেকট্রন ইন রেডিও অ্যাক্টিভিটি, তেজস্ক্রিয়তায় ইলেকট্রনের উত্তেজনা হ্রাস করা হয়, সেখানেও কিন্তু তড়িৎ চুম্বকীয় তরঙ্গ উৎপন্ন হয়। বেসিক্যালি আমাদের আলোচনা করার বিষয়বস্তু হচ্ছে অ্যাক্সেলারেটিং চার্জেস অ্যান্ড এলসি অসিলেটর। এই দুটো নিয়েই আমাদের আলোচনা এই ক্লাস 12 এর এই চ্যাপ্টারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এবার দেখো ইকুয়েশন অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সমীকরণ। একটা ছোট্ট উদাহরণ নিয়ে আমরা শুরু করছি, কারণ সাধারণভাবে আমরা একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সমীকরণ বলতে গেলে আমরা ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ডের কথা বলি, কিন্তু আমরা যদি একটা ছোট্ট উদাহরণ নিয়ে এই ইকুয়েশনটাকে এস্টাবলিশ করার চেষ্টা করি, তাহলে এই বিষয়টা আমাদের মনের মধ্যে গেঁথে থাকতে পারে। যেমন একটা এলসি অসিলেটর বা এলসি স্পন্দকে কিউ যে চার্জ, সেটা কি সাইন বা কোসাইনের ফাংশন হয়। আমরা জানি, আমরা যে করেছিলাম ক্যালকুলেশন করেছিলাম, সেখানে লিখেছিলাম যে কিউ ইকুয়াল টু কিউ নট কস ওমেগা টি। এবার কিউ মানে কি, কিউ কে আমরা এ বাই এপসাইলন নট দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এখানে কিউ এ বাই এপসাইলন নট দিয়ে ভাগ করলাম। দেখো এই যে জিনিসটি দাঁড়ালো, এইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এবং এখানে যেহেতু কিউ জিরো অর্থাৎ ইনিশিয়াল চার্জ বা ইউ ক্যান সে দ্য ম্যাক্সিমাম দ্য পিক ভ্যালু, সো এখানে এইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ই জিরো দ্য পিক ভ্যালু অফ দ্য ইলেকট্রিক ফিল্ড কোসাইন অফ ওমেগা টি প্লাস কে এক্স। তাহলে এটা হচ্ছে জেনারেলাইজড ফর্ম অফ ইলেকট্রিক ফিল্ড। এটাকে আমরা পার্ট অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের অংশ হিসেবে বলতে পারি। দেখো ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ড পরস্পর লম্বভাবে থাকে, পারপেন্ডিকুলার টু ইচ আদার, and the EM wave is moving perpendicular to both B and E, মানে দুজনের সঙ্গেই লম্বভাবে থাকে। তাহলে দুজনের সঙ্গে যদি লম্বভাবে থাকে, তাহলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের দিকটা কি হবে, ডিরেকশন কি হবে, ই ক্রস বি। আমরা জানি এ এবং বি দুটো ভেক্টরের সঙ্গে যদি লম্বভাবে সি থাকে, তাহলে সি ইকুয়াল টু এ ক্রস বি। অবভিয়াসলি সি ইকুয়াল টু এ ক্রস বি হয়। এখন ই জিরোটাকে বলা হয় পিক ভ্যালু অফ দ্য ইলেকট্রিক ফিল্ড। ঠিক যেমন আমরা এসিতে পড়েছিলাম পিক ভ্যালু অফ কারেন্ট, পিক ভ্যালু অফ ভোল্টেজ, তেমনি এখানে ই জিরোটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্রের শীর্ষমান বা পিক ভ্যালু অফ দ্য ইলেকট্রিক ফিল্ড। বি জিরো ইকুয়াল টু ই জিরো বাই সি, পিক ভ্যালু অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, চৌম্বক ক্ষেত্রের শীর্ষমান। সি হচ্ছে কি না ভেলোসিটি অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইন ভ্যাকুয়াম, শূন্য মাধ্যমে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ। আর ভি কি না ভেলোসিটি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইন দ্য মিডিয়াম, মাধ্যমে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ। আমরা জানি লাইট বা আলো যখন আমরা পড়েছিলাম, তখন ভি অর্থাৎ কোনো একটা মাধ্যমের যদি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ হয়, সেটা হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ বাই প্রতিসারাঙ্ক। মানে শূন্য মাধ্যমের যে আলোর বেগ, তাকে যদি প্রতিসারাঙ্ক দিয়ে ভাগ করো, তাহলে কি পেয়ে যাবে, তাহলে পেয়ে যাবে কোনো একটা মাধ্যমে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ। দিস ইজ কোয়াইট সিমিলার। আমরা এটা নিচু ক্লাসে বা আমাদের অবভিয়াসলি এটা 9 বা 10-এ আমরা পড়েছিলাম, ক্লাস 10-এ পড়েছিলাম, যে এইভাবে কিন্তু আলোর বেগ শূন্য মাধ্যম বা কোনো একটা মাধ্যমে এর সম্পর্ক বের করেছিলাম। কিন্তু এটা অরিজিনালি যেটা হয়েছে সেটা হচ্ছে এখানে আমরা আলো বলে আলাদা করে বলবো না, আমরা বলবো এটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ। কোনো একটা মাধ্যমে যদি বি জিরো হচ্ছে পিক ভ্যালু অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, সেটা হচ্ছে ই জিরো বাই ভি, ওয়ার সি ইকুয়াল টু 1 বাই রুট ওভার মিউ জিরো এপসাইলন জিরো, এবং ভি ইকুয়াল টু 1 বাই রুট ওভার মিউ এম এপসাইলন এম, অর্থাৎ মিউ এর ভ্যালুটা মিডিয়ামে, এপসাইলনের ভ্যালুটা মিডিয়ামে। ফর ইলেকট্রিক ফিল্ড
মানে তড়িৎ ক্ষেত্র যদি হয়, তাহলে ধরো যদি তড়িৎ ক্ষেত্রকে আমরা বলি EY, E0 sin ওমেগা টি মাইনাস kx। দেখো এই সমীকরণটা থেকেই কিন্তু তুমি বলতে পারো যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গটা কোন দিকে প্রবাহিত হচ্ছে। যেহেতু দেখো এখানে x আছে, সেহেতু তড়িৎ চুম্বকীয় তরঙ্গটা ধনাত্মক x অক্ষ বরাবর অগ্রসর হচ্ছে। ইট ইজ প্রোপাগেটিং অ্যালং দ্য পজিটিভ x অ্যাক্সিস। ফর দ্য ম্যাগনেটিক ফিল্ড, যে চৌম্বক ক্ষেত্রের জন্য অবভিয়াসলি x চলে গেল, y চলে গেল, আমাদের কাছে পড়ে আছে z। তাহলে ম্যাগনেটিক ফিল্ড অ্যালং z অ্যাক্সিস, অবভিয়াসলি সেটা z অ্যাক্সিস হবে bz ইকুয়াল টু b0 sin ওমেগা t মাইনাস kx। b0 sin ওমেগা t মাইনাস kx। এখানে একটা মনে রাখার জন্য, এটা একটা ট্রিক। দেখো ইলেকট্রিক ফিল্ডের যা ফেজ অর্থাৎ ওমেগা টি মাইনাস কে এক্স, ম্যাগনেটিক ফিল্ডেরও কিন্তু সেম ফেজ। এগুলো মনে রাখার জন্য যে তড়িৎচুম্বকীয় তরঙ্গে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড বোথ আর ইন সেম ফেজ, তারা একই দশায় থাকে। এখন অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা মানে 2π/t, এটা আমাদের বহুল পরিচিত জিনিস। 2π/t মানে 2π ইন্টু এফ। তাহলে অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার, এখানে কেটাকে বলা হয় অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার 2π/λ। দেখো ভি মানে ভেলোসিটি অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেটা কি E0/B0, সেটা কি ওমেগা/কে, আর ওমেগা/কে মানে λ/t। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন। এই ইকুয়েশনটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। দেখো একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের ধর্ম, আমরা অলরেডি তড়িৎচুম্বকীয় তরঙ্গ মানে আমরা একদম ছোট ক্লাস থেকে লাইট সম্পর্কে কতগুলো ধারণা পড়েছি, আলোক তরঙ্গের বৈশিষ্ট্য পড়েছি। এখানে আলোক বা আলোটাকে আমরা স্পেসিফাই করব না, এখানে আমরা ইন জেনারেল আলোচনা করব তড়িৎচুম্বকীয় তরঙ্গের ধর্ম। দেখো তড়িৎচুম্বকীয় তরঙ্গ কিভাবে তৈরি হয় না, অ্যাক্সেলারেটেড আর অসিলেটিং চার্জ। এটা আমরা বিস্তারিতভাবে আগের ক্লাসেও পড়েছি, এই ক্লাসেও আমরা পড়লাম যে যখন কোনো একটা আধান ত্বরণ সহ যায় বা কোনো একটা আধান স্পন্দনশীল হয়, সেখানে তড়িৎচুম্বকীয় তরঙ্গের সৃষ্টি হয়। যেমন আমরা পড়েছি না, আলো যখন কোনো একটা মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়, তখন সেখানে মাধ্যমের প্রয়োজন হয় না, বা মাধ্যম থাকলেও আলো তাকে উপেক্ষা করে, নেগলেক্ট দ্য মিডিয়াম। সেই জন্য বলছে দিস ওয়েভ ডু নট রিকোয়ার এনি মিডিয়াম ফর প্রোপাগেশন। এই তরঙ্গ অগ্রসর হওয়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। দেখো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ট্রাভেল ইন ফ্রি স্পেস উইথ এ স্পিড অফ 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এটা আলোর বেগ, আমরা এটার সঙ্গে খুব ফ্যামিলিয়ার যে শূন্য মাধ্যমে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ 3 × 10⁸ মিটার/সেকেন্ড দ্রুতিতে চলমান হয়। তার মানে সি ইকুয়াল টু 1/, যে ফর্মুলাটা আমরা বললাম যে √μ0ε0, সেটা হচ্ছে কত, 3 × 10⁸ মিটার/সেকেন্ড। μ0 is the permeability of free space and ε0 is the permittivity of the free space. ফলে চৌম্বক ভেদ্যতা আর এটা হচ্ছে তড়িৎ ভেদ্যতা। স্পিড অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইন এ মেটেরিয়াল মিডিয়াম ইজ ইকুয়াল টু, কোনো একটা মাধ্যমে ভি কত, 1/√μ ইন্টু এপসাইলন, মানে μm/ε, এইরকম বুঝে। অবভিয়াসলি যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ, তড়িৎচুম্বকীয় তরঙ্গের দ্রুতি কোনো একটা মাধ্যম যদি হয়, তাহলে মাধ্যমে তার বেগ সি এর থেকে কম হবে। আমরা জানি শূন্য মাধ্যমে আলো সব থেকে তাড়াতাড়ি যায়, মানে লাইট ইজ ফাস্টেস্ট মুভিং ইন ভ্যাকুয়াম। তার মানে অবভিয়াসলি আলো যেমন যায় তেমনি সমস্ত তড়িৎচুম্বকীয় তরঙ্গও যায়। তাহলে সেই জন্য আমরা বলতে পারি কোনো একটা মাধ্যমে তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে বেগ বা দ্রুতি, সেটা সি এর থেকে কম হয়। ক্রস প্রোডাক্ট অফ ই ক্রস বি অলওয়েজ গিভ দ্য ডিরেকশন অফ দ্য ওয়েভ। যখন আমরা ই ক্রস বি করব, অবভিয়াসলি ই এবং বি দুটো ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড পরস্পর লম্বভাবে থাকে, এবং তরঙ্গ মানে তড়িৎচুম্বকীয় তরঙ্গ তার সঙ্গে এই দুজনের সঙ্গে লম্বভাবে অগ্রসর হয়। সেই জন্য ই ক্রস বি সবসময় তড়িৎচুম্বকীয় তরঙ্গের দিক নির্দেশ করবে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বিং
unchanged, that is it is not deflected by the electric এবং ম্যাগনেটিক ফিল্ড। এটা একটা খুব আইডেন্টিফিকেশন প্রপার্টি বা তড়িৎচুম্বকীয় তরঙ্গকে চেনার জানার প্রপার্টি। তড়িৎচুম্বকীয় তরঙ্গ অনাহিত, মানে এর মধ্যে কোনো চার্জ নেই, আনচার্জড। তাই অবভিয়াসলি আনচার্জ হলে কি হবে, এ তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষেপিত হয় না। এনার্জি in electromagnetic wave is divided equally between electric and magnetic field। সবসময় এটা তড়িৎচুম্বকীয় যে কোনো তড়িৎচুম্বকীয় যে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে তার তো দুটো শক্তি থাকবে, দুটো এনার্জি থাকবে, two parts of energy, one energy is generated due to the electric field and other energy is generated due to the magnetic field। এখানে বলা হয় কি যে এখানে শক্তি ঘনত্ব বা rather you can say energies are equally divided between the magnetic and the electric field। So we can say that the energy densities are equal। energy densities মানে কি, energy per unit volume, energy per unit volume, energy density। আমরা ধরো ওই ইলেকট্রোস্ট্যাটিক পড়ার সময় এনার্জি ডেন্সিটি পড়েছিলাম আন্ডার স্ট্রেচ স্ট্রিং এর ক্ষেত্রে, একটা টান দেওয়া তারের ক্ষেত্রে। তো এখানে আমরা বলতে পারি এনার্জি ডেন্সিটি। আবার এখানে ইলেকট্রোস্ট্যাটিক পড়ার সময় আমরা ক্যাপাসিটর পড়তে গিয়ে আমরা পড়েছি। তো এখানে আমরা বলতে পারি যে এনার্জি ডেন্সিটি অফ দ্য ইলেকট্রিক ফিল্ডের এনার্জি ডেন্সিটি আর ম্যাগনেটিক ফিল্ডের এনার্জি ডেন্সিটি সমান হবে। ইলেকট্রিক ফিল্ডের এনার্জি ডেন্সিটি কত, হাফ এপসাইলন নট ই স্কোয়ার, এটা তো আমরা জানি, এটা আমরা অলরেডি ইলেকট্রোস্ট্যাটিক চ্যাপ্টারে করেছি। আর ম্যাগনেটিজম চ্যাপ্টারের ক্ষেত্রে, ম্যাগনেটিজমের ক্ষেত্রে আমরা বলতে পারি হাফ বি স্কোয়ার ডিভাইডেড বাই মিউ জিরো। দেখো অ্যাভারেজ এনার্জি ডেন্সিটি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা আমরা আলোচনা করলাম, অর্থাৎ তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের যে শক্তি ঘনত্ব বা এনার্জি ডেন্সিটি অফ দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড এনার্জি ডেন্সিটি অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড এরা ইকুয়াল, অর্থাৎ এনার্জি তাদের মধ্যে সুষমভাবে বণ্টিত হবে। তো সুষমভাবে যদি বণ্টিত হয় তাহলে টোটাল এনার্জি ডেন্সিটি কত হবে, মিউ ই প্লাস মিউ বি। তাহলে মিউ ই এবং মিউ বি দুজনের সমান, তাহলে সেটাকে লিখতে পারি টু মিউ ই অথবা টু মিউ বি। দেখো momentum transferred by EM wave is given by, momentum transfer মানে obviously যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ যখন এক স্থান থেকে অন্য স্থানে যায় তখন সে কিছুটা মোমেন্টাম বা ভরবেগকে স্থানান্তর করে। মোমেন্টাম বা ভরবেগকে যখন স্থানান্তর করে তার মানে পি ইকুয়াল টু ইউ বাই সি। ইউটা কি, ইউটা হচ্ছে যে এনার্জি, কতটা এনার্জি ট্রান্সপোর্ট করেছে, অ্যান্ড সি হচ্ছে ভেলোসিটি অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তড়িৎচুম্বকীয় তরঙ্গ তির্যক তরঙ্গ, এটা তো আমরা জানি যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ তির্যক তরঙ্গ। তোমরা ছোটবেলায় পড়েছো 9-10 যে আলোক তরঙ্গ একটি তির্যক তরঙ্গ। তাহলে এর সঙ্গে একটু সিমিলারিটি বা মিল খোঁজার চেষ্টা করো। ওখানে পড়েছিলে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, না পড়ে তোমরা পড়েছিলে আলোক তরঙ্গ। এখন আলোক তরঙ্গ ইজ ওয়ান অফ দ্য টাইপ অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে আমরা পড়েছিলাম যে আলোক তরঙ্গ হচ্ছে তির্যক তরঙ্গ, সেজন্য আমরা বলতে পারি তড়িৎচুম্বকীয় তরঙ্গ একটা তির্যক তরঙ্গ। এবার যদি বলি যে এনার্জি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইজ এইচ নিউ। এইচ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট আর নিউ হচ্ছে তার কম্পাঙ্ক, এবং এইচ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা আমরা যখন আইনস্টাইনস ইকুয়েশন অর্থাৎ সেমিস্টার 4-এ যখন ফটো ইলেকট্রিক এফেক্ট পড়বো তখন এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা আমরা করব। দেখো এখান থেকেই যেটুকু আমরা পড়লাম সেখান থেকে একটা সমস্যার সমাধান করার চেষ্টা করি। একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ একটা মাধ্যমে এমনভাবে যাচ্ছে যে তার ভেলোসিটি হচ্ছে ভি ভেক্টর ইকুয়াল টু ভি আই হ্যাট। দ্য ইনস্ট্যান্টিনিউয়াস oscillating electric field of this EM wave is along y-axis, then what will be the direction of oscillating magnetic field of the
ইএম ওয়েভ। অবভিয়াসলি দেখো এখানে আই হ্যাড বলা মানে ও এক্স অক্ষ বরাবর যাচ্ছে। ইলেকট্রিক ফিল্ড এখানে বলেছে ইলেকট্রিক ফিল্ড যেটা রয়েছে অ্যাসোসিয়েটেড ইলেকট্রিক ফিল্ড সেটা প্লাস ওয়াই অর্থাৎ ধনাত্মক এক্স বরাবর। তাহলে অবভিয়াসলি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে যে অসিলেটিং ম্যাগনেটিক ফিল্ড হবে সেটা ধনাত্মক জেড অক্ষ বরাবর। তার কারণ তরঙ্গ যাচ্ছে এক্স অক্ষ বরাবর, ইলেকট্রিক ফিল্ড আসছে ওয়াই অক্ষ বরাবর, তাহলে ম্যাগনেটিক ফিল্ড স্বাভাবিকভাবেই ধনাত্মক জেড অক্ষ বরাবর হবে। তাহলে এখানে আমাদের অপশন হবে অপশন বি। দেখো এখানে একটা অসিলেটিং ম্যাগনেটিক ফিল্ড ইন এ প্লেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে যে স্পন্দনশীল বা কম্পনশীল যাই বলো না কেন যে চৌম্বক ক্ষেত্রটা দিয়ে দিয়েছে বি ওয়াই ইকুয়াল টু 8 ইন্টু 10⁻⁻6 সাইন 5000 পাই এক্স মাইনাস 3 পাই ইন্টু 10⁻11 টি টেসলা। এর এখান থেকে চেয়েছে আমাদের কাছে ফ্রিকোয়েন্সি চেয়েছে, ওয়েভলেংথ চেয়েছে, স্পিড অফ দ্য ওয়েভ চেয়েছে, ইলেকট্রিক ফিল্ড চেয়েছে, অ্যাম্পলিটিউড চেয়েছে অফ দ্য ইলেকট্রিক ফিল্ড। মানে আমরা এই গোটা অঙ্কটা শিখে ফেললে এই জাতীয় কোনো অঙ্কই আমাদের কাছে আটকাবে না। তাহলে এখানে দেখো ওমেগা, ওমেগা হচ্ছে আমাদের কাছে যে টি এর কোফিশিয়েন্ট থাকে, টি এর সঙ্গে যে থাকে সে হচ্ছে ওমেগা। তাহলে ওমেগা ইকুয়াল টু 3 পাই ইন্টু 10⁻11, ওমেগা মানে 2 পাই এফ ইকুয়াল টু 3 পাই ইন্টু 10⁻11, সেখান থেকে এফ আমরা পেলাম 1.5 ইন্টু 10⁻11 হার্টজ, রাইট? এখান থেকে আমরা ফ্রিকোয়েন্সি পেয়ে গেছি। আবার দেখো ল্যামডা কি, এক্স এর যে কোফিশিয়েন্ট, এক্স এর যে সহগ সে হচ্ছে ল্যামডা। তাহলে 5000 পাই ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা, যেখান থেকে ল্যামডা আমরা পাবো 4 ইন্টু 10⁻⁻4 মিটার। স্পিড, স্পিড অফ দ্য ওয়েভ, স্পিড অফ দ্য ওয়েভ মানে কি তরঙ্গের দ্রুতি বা বেগ যাই বলো, ভি ইকুয়াল টু এন ল্যামডা। তাহলে এন ল্যামডা মানে হচ্ছে এন ল্যামডা মানে হচ্ছে এটা হচ্ছে 1.5 আর এটা হচ্ছে 4, মানে 4 15 60, আর দেখো পাওয়ারটা হচ্ছে 10⁻7। ইলেকট্রিক ফিল্ড অ্যাম্পলিটিউড, ইলেকট্রিক ফিল্ড অ্যাম্পলিটিউড মানে কি আমাদের শুধু অ্যাম্পলিটিউডের মান জানতে চেয়েছে। তাহলে মানে অ্যাম্পলিটিউড মানে পিক ভ্যালু, তাহলে E0 বাই B0 ইকুয়াল টু ভি। তাহলে এখানে E0 B0 ইন্টু ভি, B0 ভ্যালুটা আমরা এখান থেকে পিক আপ করতে পারবো, তার সঙ্গে ভি এর ভ্যালুটা এখান থেকে পিক আপ করবো, দুটোকে মাল্টিপ্লাই করলে 480 ভোল্ট পার মিটার। এবার প্রশ্নটা হলো যে লাস্ট প্রশ্নটা যেটা চেয়েছে সেটা হচ্ছে এক্সপ্রেশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড। এক্সপ্রেশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড কি ই মাইনাস জেড। কেন মাইনাস জেড হবে? আচ্ছা চলো কেন মাইনাস জেড হবে দেখি। আমাদের বলেছে ওয়াই হচ্ছে বি এর, মানে ওয়াই অক্ষ বরাবর বি স্পন্দিত হচ্ছে, মানে ভি ইজ অসিলেটিং অ্যারাউন্ড বি, এবং অবভিয়াসলি এর মধ্যে এক্স রয়েছে। তার মানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আমি আগে তোমাদের বলেছিলাম যে এক্স, এখান থেকে দেখেই আমরা বলে দিতে পারবো যে এক্স হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ বরাবর এ যাচ্ছে। তাহলে এখন আমাকে বের করতে হবে যে ই এর দিক। দেখো ই এর দিক তো আমি জানি না, ইটাকে আমরা এন বসালাম, তাহলে তার ক্রস জে ইকুয়াল টু আই হ্যাট, কারণ ই ক্রস বি। তাহলে ই এর ইউনিট ভেক্টরটা কি হবে, যার সঙ্গে জে ক্রস করলে আই পাওয়া যায়। এখন দেখো জে এর সঙ্গে আমি যদি কে করি, মানে কে ক্রস জে করি, তাহলে সেটা মাইনাস আই হবে। তাহলে মাইনাস আই তো এখানে বলেনি, আই হতে হবে। তাহলে আমাকে অবভিয়াসলি কি করতে হবে, একটা মাইনাস চিহ্ন দিয়ে মাইনাস কে ক্রস জে করলে সেটা হবে আই। তার মানে এখানে এই যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা এটা হচ্ছে মাইনাস কে মানে কি নেগেটিভ ডিরেকশন অফ জেড অ্যাক্সিস। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস জেড ইকুয়াল টু E0 সাইন, আর বাকিটা নিয়ে তো আমাদের চিন্তা করার দরকার নেই, কারণ হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড সেম ফেজে থাকে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে এই জিনিসটা, এই ব্র্যাকেটের ভেতর যে জিনিসটা ছিল সেটা ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রেও ইনট্যাক্ট থেকে যাবে, শুধুমাত্র এর ডিরেকশনটাই এখানে ইম্পর্টেন্ট। ডিরেকশনটা কিন্তু এই যে আমি একটা ছোট্ট লজিক তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, এই ছোট্ট লজিকটাকে মাথায় রাখবে। এই লজিকটাকে মাথায় রাখলে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড বা
ডিরেকশন অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বের করাটা খুব একটা সমস্যা হবে না। বলছে এটা একটা নলেজ বেসড কোশ্চেন, দ্য স্পিড অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ডিপেন্ডস অন ওয়েভলেংথ, ফ্রিকোয়েন্সি, ইন্টেন্সিটি, মিডিয়াম ইন হুইচ ইট ট্রাভেলস। মানে কার উপর ডিপেন্ড করে? স্পিড, আচ্ছা, ভেলোসিটি, ফ্রিকোয়েন্সি, ইন্টেন্সিটি। দেখো এখন তুমি বলতে পারো যে স্পিড অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তো হচ্ছে ওয়েভলেংথ ইন্টু ফ্রিকোয়েন্সি, কিন্তু ওয়েভলেংথ ইন্টু ফ্রিকোয়েন্সি বলা তো ঠিক নয়। আমি যদি মিডিয়ামে চলে যাই তাহলে সেই মিডিয়ামের ফ্রিকোয়েন্সি, সেই মিডিয়ামের ওয়েভলেংথ। তার মানে ইন জেনারেল আমরা ওয়েভলেংথ আর ফ্রিকোয়েন্সি বলতে পারবো না। তাহলে এখানে বলতে হবে যে স্পিড অফ দ্য ওয়েভলেংথ, স্পিড অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কার উপর ডিপেন্ড করে না, এটা কোন মিডিয়ামের উপর। শূন্য মাধ্যম বা ভ্যাকুয়ামে থাকলে তার এক ধরনের ভেলোসিটি, আর যদি অন্য কোনো ম্যাটেরিয়াল মিডিয়ামে থাকে তাহলে তার আরেক ধরনের ভেলোসিটি। সো অবভিয়াসলি ইট ডিপেন্ডস অন দ্য মিডিয়াম ইট হুইচ ইট ট্রাভেলস। এবার পরেরটা দেখো, an electromagnetic wave is propagating in vacuum along z-axis. The electric field component is given by Ex, E0 sin kz omega t, then the magnetic field component. দেখো এখানে পরিষ্কার এটা হচ্ছে z, তার মানে z মানে তড়িৎচুম্বকীয় তরঙ্গটা z অক্ষ বরাবর যাচ্ছে। এটা আগে কমপ্লিট করে নিতে হবে, এটা আগে ধরে নিতে হবে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা কোথায় যাচ্ছে, জেড অক্ষ বরাবর। ইলেকট্রিক ফিল্ড কোথায় আছে, এক্স অক্ষ বরাবর। তাহলে আমাদের এবার ম্যাগনেটিক ফিল্ডের অ্যাক্সিসটাকে জানা দরকার। ম্যাগনেটিক ফিল্ডের কি অ্যাক্সিস? দেখো এই যে আগের যে ছবিটা আই থেকে জে, জে থেকে কে, কে থেকে আই, আমরা যে ইউনিট ভেক্টর চ্যাপ্টার পড়ার সময় পড়েছিলাম, তাহলে আই ক্রস জে, আই ক্রস জে ইকুয়াল টু কে। তার মানে কে হচ্ছে আমাদের হচ্ছে ই ক্রস বি, তাহলে ই এর জন্য রয়েছে আই, বাকিটা আমরা জানি না, ওটাকে ইন হ্যাড যদি বলি তাহলে এটা হচ্ছে কে। তাহলে আই এর সঙ্গে কার ক্রস করলে কে পাওয়া যাবে, আই ক্রস জে ইকুয়াল টু কে। তাহলে অবভিয়াসলি যে বি এর যে ডিরেকশনটা হবে সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে প্রথম অপশনটাই বি এক্স আছে, বাদ দাও। তিনটে অপশনে রয়েছে বি ওয়াই, ঠিক আছে, তিনটে অপশনে রয়েছে বি ওয়াই, তাহলে বি ওয়াই আমরা রাখি। এবার বিওয়াই আমরা রাখলে দেখো এখানে বিওয়াই রাখলে এখানে তো পিক ভ্যালু অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, তার পিক ভ্যালু অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড আমরা বি জিরো দিয়ে এক্সপ্রেস করতে পারি না, তাহলে এই বি জিরো বাই সি, বি জিরো ইন্টু সি, এরা বাদ, এটা তো অলরেডি বাদ হয়ে গেছে, তাহলে 3 নম্বর পড়ে আছে, 3 নম্বরটাই হবে। তাহলে এখানে কেন হবে না, বি জিরো, ই জিরো বাই বি জিরো হচ্ছে সি, তাহলে বি জিরোর জায়গায় আমরা ই জিরো বাই সি বসবো। আর ব্র্যাকেটের ভেতরেটা দেখো একদম ইলেকট্রিকের জন্য যা আছে ম্যাগনেটিক ফিল্ডের জন্য ঠিক তাই আছে, অর্থাৎ ইনট্যাক্ট অবস্থায় রয়েছে, কারণ তারা সেম ফেজাল থাকে। The speed of the electromagnetic wave in a medium where dielectric constant is 2.25 and relative permeability is 4 is equal to বলে বলা আছে। এখন আমরা জানি কি যে ভি 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 ইকুয়াল টু সি মানে ভ্যাকুয়ামের ভেলোসিটি ডিভাইডেড বাই মিউ আর ইন্টু এপসাইলন আর। এখানে মিউ আর বলে দিয়েছে 2.25 আর এপসাইলন আরও আমাদের গিভেন ডেটা সেটা হচ্ছে 4। এই দুটোকে আমরা হিসেব করি, এটা হবে 9, তার রুট ওভার 3, 3 এ 3 ক্যান্সেল, তাহলে পড়ে থাকবে 10 টু দি পাওয়ার 8। তাহলে অপশন হবে ডি, 1 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার সেকেন্ড ইনভার্স। ইজি থিংস। এই চ্যাপ্টারে কতগুলো লজিক যদি তুমি ধরে রাখতে পারো তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা কোনো কঠিন চ্যাপ্টারই নয়। এবার চলো আমরা এনার্জি ডেন্সিটি বের করার চেষ্টা করি। আমরা যে ফর্মুলেশনটা করেছি, দেখো ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ডেন্সিটি ইন ইএম ওয়েভ, যে তড়িৎচুম্বকীয় তরঙ্গে স্থির তড়িৎজনিত শক্তির ঘনত্ব, তাহলে হাফ এপসাইলন নট ই স্কোয়ার, তাহলে হাফ এপসাইলন নট, এবার ই মানে কি, ই জিরো স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, কারণ এটা সাইনোসয়েডাল ফাংশন, এটা সাইনের সঙ্গে সঙ্গে স্পন্দনশীল। তাহলে অ্যাভারেজ ডেন্সিটি
of the electrostatic energy. Average density মানে কি? Average density মানে এইটা তো constant, half epsilon naught e square, it is a constant thing. তাহলে এবার sin square omega t এর অ্যাভারেজ নিতে হবে। সেই অল্টারনেটিং কারেন্ট চ্যাপ্টারে আমরা পড়েছিলাম যে sin square omega t এর মিন ভ্যালু হচ্ছে হাফ। তাহলে এখানে হাফ এপসাইলন নট ই জিরো স্কোয়ার, আর এর যে মিন ভ্যালু হচ্ছে হাফ। তার মানে কি দাঁড়ালো? 1/4 এপসাইলন নট ই জিরো স্কোয়ার। এবার ম্যাগনেটিক ফিল্ডের বেলায় চলে এসো। ম্যাগনেটিক ফিল্ডে এনার্জি কত? হাফ বি স্কোয়ার মিউ জিরো স্কোয়ার। একই রকম ভাবে বি জিরোটা বি জিরো স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা ডি, কারণ সাইনোসয়েডাল ফাংশন। আবার যদি এর মিন আমাদের নিতে হয় তাহলে 1/2 মিউ জিরো, যেটা যেমন পড়ে থাকলো বি জিরো স্কোয়ার, এও পড়ে থাকলো কনস্ট্যান্ট। বাকিটা আছে সাইন স্কোয়ার ওমেগা ডি, তার মিন ভ্যালু নেব। তাহলে তার মিন ভ্যালু কত হবে? সেই হাফ, কারণ সাইন স্কোয়ার বা কস স্কোয়ার ওমেগা টি বা সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা যাই নাও, তার মিন ভ্যালু সবসময় হাফ হয়, যেটা আমরা অল্টারনেটিং কারেন্ট চ্যাপ্টারে পড়েছিলাম। তাহলে দরকার হলে ওই পার্টটা আরেকবার দেখে নেবে। বি জিরো স্কোয়ার ডিভাইডেড বাই 4 মিউ জিরো। তার মানে আমরা এখান থেকে যে মিন এনার্জি পেলাম, মিন এনার্জি অফ ইলেকট্রিক ফিল্ড, মিন এনার্জি অফ ম্যাগনেটিক ফিল্ড, 1/4 এপসাইলন নট ই জিরো স্কোয়ার আর বি জিরো স্কোয়ার বাই 4 মিউ জিরো। Electrostatic and magnetostatic energy density are equally divided. আমরা অলরেডি প্রপার্টি পড়ার সময় এটা পড়েছিলাম যে যদি আমরা ইলেকট্রিক্যাল এনার্জি পড়ি হাফ ই জিরো এপসাইলন নট ই জিরো স্কোয়ার, তাহলে হাফ এপসাইলন নট, দেখো ই জিরোকে আমরা লিখতে পারি বি জিরো স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে বি জিরো সি স্কোয়ার মানে কি? 1/এপসাইলন নট মিউ জিরো মিউ নট এপসাইলন নট। তাহলে এটাকে কাটাকুটি করলে কি দাঁড়াচ্ছে? দেখো বি জিরো স্কোয়ার ডিভাইডেড বাই 2 মিউ নট। তার মানে এই যে ইলেকট্রিক্যাল এনার্জি আর ম্যাগনেটিক, ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি আর ম্যাগনেটোস্ট্যাটিক এনার্জি, তারা যে ইকুয়াল, সেটা মানে আমাদের ধারণা নয়, এটা ক্যালকুলেশন করলেই আমরা বুঝতে পারবো। আর টোটাল এনার্জি ডেন্সিটি কি হবে? না, ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি ডেন্সিটি, এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জির ডেন্সিটি, ম্যাগনেটোস্ট্যাটিক এনার্জির ডেন্সিটি। তাহলে 2 ইন্টু অ্যাভারেজ অফ ইলেকট্রোস্ট্যাটিক্যাল এনার্জি, তাহলে 2 ইন্টু হাফ এপসাইলন নট ই জিরো স্কোয়ার। তাহলে এই 2 কেটে গেল, তাহলে হলো ই জিরো এপসাইলন নট জিরো আর ই জিরো স্কোয়ার। তাহলে ওই একই রকম ভাবে একটা 2 কেটে যাবে, বি জিরো স্কোয়ার ডিভাইডেড বাই মিউ জিরো। তাহলে এই ফর্মুলাগুলো বেসিক্যালি আমাদের একটু মনে রাখতে হবে। দেখো, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের প্রাবল্য। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের প্রাবল্য কথাটা তো আমাদের কাছে খুব ফ্যামিলিয়ার। ইন্টেন্সিটি বা প্রাবল্য মানে এনার্জি পাসিং থ্রু ইউনিট এরিয়া ইন ইউনিট টাইম, এই কথাটা বলা মানেই সেটা হচ্ছে প্রাবল্য। অর্থাৎ একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি একক সময় তরঙ্গ যখন লম্বভাবে অগ্রসর হয়, প্রাবল্য কথাটা এলেই আমাদের মাথার মধ্যে এই জিনিসটা আসে, একক ক্ষেত্রফল, একক সময় এবং লম্বভাবে, ইউনিট এরিয়া পার ইউনিট টাইম অ্যান্ড নর্মালি যে পরিমাণ এনার্জি ফ্লো করে তাকেই ইন্টেন্সিটি বলে। এখানেও ঠিক তাই, এখানেও কোনো ব্যতিক্রম কিছু নয়, যে এনার্জি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ক্রসিং পার ইউনিট এরিয়া পার সেকেন্ড ইন এ ডিরেকশন পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ প্রোপাগেশন ইজ কল্ড ইন্টেন্সিটি। তাহলে দেখো, অ্যাভারেজ এনার্জি ডেন্সিটি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কত? হাফ এপসাইলন নট ই জিরো স্কোয়ার বা 1/2 মিউ জিরো বি জিরো স্কোয়ার। এনার্জি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যে এই যে গোটা জিনিসটা, এটা তো ডেন্সিটি বলেছিলাম, ডেন্সিটি মানে পার ইউনিট ভলিউম, তাহলে এখানে আমরা ভলিউম দিয়ে মাল্টিপ্লাই করব। এবার ভলিউমটার মজা দেখো, এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এর একটা ভেলোসিটি আছে সি, তাহলে টি সময় সে কতটা দূরত্ব যাচ্ছে? সিটি। তার মানে এখানে অ্যাজ ইফ একটা চোঙ বা একটা সিলিন্ডার আমরা কনসিডার করতে পারি, যার এরিয়া হচ্ছে এ আর লেংথ হচ্ছে সিটি। তাহলে এখানে যে ভলিউম, অর্থাৎ টি সময়ের ভলিউম,
এটা তো আমরা যে কোনো সময় মানে 1 সেকেন্ড বলছি না, টি সময় ভলিউম। 1 সেকেন্ড হলে সিএ হতো, কিন্তু আমরা এখানে টি টাইমে বলছি, তাহলে টি টাইমে তরঙ্গ কতটা ডিস্টেন্স কভার করছে? ডিস্টেন্স কাভার্ড বাই দ্য ওয়েভ এল ইকুয়াল টু সিটি, তাহলে সিটি ইন্টু এ। সো দ্য ইন্টেন্সিটি অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের প্রাবল্য, আই ইকুয়াল টু এনার্জি বাই এটি, কারণ এনার্জি পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, এবং নর্মালি, অবভিয়াসলি এখানে নর্মালি কথাটা বলা হয়েছে। তাহলে এই গোটা জিনিসটাকে আমরা যখন এটি দিয়ে ভাগ করলাম, দেখো কি হলো, হাফ এপসাইলন নট ই জিরো স্কোয়ার সি। তাহলে আই, আই কি দাঁড়ালো? হাফ এপসাইলন নট ই জিরো স্কোয়ার সি। তুমি যদি ওই সি, সিই এইগুলোকে যদি বি এর টার্মে এক্সপ্রেস করো, তাহলে আই ইকুয়াল টু 1/2 মিউ জিরো বি জিরো স্কোয়ার ইন্টু সি। একই ফর্মুলা, কোনোটা একটা ইলেকট্রিক ফিল্ডের টার্মসে, একটা ম্যাগনেটিক ফিল্ডের টার্মসে। অর্থাৎ ইন্টেন্সিটি অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে আমরা কি বলবো না, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে হচ্ছে যে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ when passing through unit area per unit time, ইউনিট এরিয়া ইউনিট টাইম নর্মালি, তাকে আমরা বলবো ইন্টেন্সিটি অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গের প্রাবল্য। ধরো আমরা একটা পয়েন্ট সোর্সের জন্য প্রাবল্য, এটা মাঝে মাঝে অঙ্কের ক্ষেত্রে এই ফর্মুলাগুলো আমাদের খুব কাজে লাগে। ধরো আই ইন্টেন্সিটি ইকুয়াল টু কি, ই বাই এটি। তাহলে এখানে যদি একটা পয়েন্ট সোর্স হয়, তাহলে তার এনভেলপ বা তার চারপাশে যে ক্ষেত্রফলটা হবে সেটা একটা স্ফেরিক্যাল ক্ষেত্রফল, তাহলে সেটা এরিয়া হবে 4πr² ইন্টু টি। তাহলে আই ইকুয়াল টু পি, কারণ পি হচ্ছে পাওয়ার, পাওয়ার হচ্ছে ই বাই টি। তাহলে আই ইকুয়াল টু পি ডিভাইডেড বাই 4πr², তাহলে আই প্রপোর্শনাল টু 1/r²। অর্থাৎ ইন্টেন্সিটি দূরত্বের বর্গের সঙ্গে, মানে এইটা যদি পয়েন্ট সোর্স হয়, এখান থেকে যে দূরত্বটা, সেই দূরত্বের যত দূরত্ব যাবে তত ইন্টেন্সিটি ডাই আউট করবে, তত ইন্টেন্সিটি কমে যাবে। তাহলে আই প্রপোর্শনাল টু r²। এটা লাইটের ক্ষেত্রেও হয়, যে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রেও হয়ে থাকে। একটা জিনিস যেটা আমাদের এখানে পড়তে হয়, সেটা একটা বিশেষ ভেক্টর। বিশেষ ভেক্টর মানে ও কোনো আলাদা কিছু নয়, এটার নাম হচ্ছে পয়েন্টিং ভেক্টর। অ্যাকচুয়ালি এটা এনার্জি ফ্লাক্স। এনার্জি ফ্লাক্স কি না, এটা পয়েন্টিং ভেক্টর, একটা ভেক্টর যে কিনা নির্দেশ করে যে তড়িৎ প্রবাহ কোন দিকে যাচ্ছে, অর্থাৎ প্রতি একক সময় প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে শক্তি প্রবাহিত হওয়ার হারকে প্রতিনিধিত্ব করে। মানে ইট উইল আইডেন্টিফাই অর ডেসক্রাইব দ্য ডিরেকশনাল এনার্জি flux density of electromagnetic wave representing the rate at which energy flows through unit area for unit time। অর্থাৎ প্রতি একক সময়ে যে পরিমাণ ফ্লাক্স বা যে পরিমাণ এনার্জি ফ্লাক্স পাস করে, তা সেটাকে রিপ্রেজেন্ট করে পয়েন্টিং ভেক্টর। একটা পয়েন্টিং ভেক্টর সাধারণত রেখা হয় এস ইকুয়াল টু 1/μ0 ই ক্রস বি। দেখো ম্যাগনিটিউড অফ দ্য পয়েন্টিং ভেক্টর কি না, ম্যাগনিটিউড অফ দ্য পয়েন্টিং ভেক্টর হচ্ছে হাফ এপসাইলন নট ই জিরো স্কোয়ার সি। তাহলে হাফ এপসাইলন নট ই জিরো, আর এই যে সি, সি যেটা একটা একটা ই কে আমরা এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি, একটা ই কে এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি, তাহলে ই ইন্টু সি কি হবে, ই ইন্টু সি। আবার দেখো এখানে হাফ এপসাইলন নট ই জিরো, এখানে একটা ইসি করে দিয়েছি, ইসি। ইসি করা মানে দেখো ই মানে কি, বি জিরো সি, তার মানে এটা কি হলো হাফ এপসাইলন নট ই জিরো বি জিরো সি স্কোয়ার। তাহলে হাফ এপসাইলন নট ই জিরো বি জিরো আর সি স্কোয়ার মানে কি 1/μ0 এপসাইলন নট, 1/μ0 এপসাইলন নট। তার মানে এস ভেক্টরটা যে পয়েন্টিং ভেক্টর, তার ম্যাগনিটিউড কি হলো 1/2μ0 ই নট
বি নট, অর্থাৎ দুটোই হচ্ছে পিক ভ্যালু। এটা একটা বিশেষ ধরনের ভেক্টর এবং এই ভেক্টরটাকে আমরা বলি কিন্তু রিপ্রেজেন্টেশন ভেক্টর, অর্থাৎ এই ভেক্টরটা কেবলমাত্র রিপ্রেজেন্ট করে। ওকে, এইবার দেখো চেঞ্জ ইন মোমেন্টাম অ্যান্ড রেডিয়েশন প্রেশার। এইটা সাধারণত আমাদের উচ্চ মাধ্যমিকে মানে তোমাদের থার্ড সেমিস্টারে না থাকলেও কম্পিটিটিভের জন্য এটা পড়তে হবে। ক্লাসগুলো এখানে সমস্তটাই কিন্তু একদম যে ডিটো পয়েন্টের আছে তা নয়, এটা জেনে রাখাটা ভালো। দেখো চেঞ্জ ইন মোমেন্টাম, ভরবেগের পরিবর্তন, ডেল্টা পি ইকুয়াল টু পিএফ মাইনাস পিআই। এবার পিএফ মাইনাস পিআই মানে এ হচ্ছে কি এখানে যাচ্ছে, গিয়ে ধাক্কা খেয়ে ফেরত আসছে, অতএব এটাকে যদি তুমি পজিটিভ এক্স অ্যাক্সিস ধরো, এটা হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস, তাহলে এটা হচ্ছে কি মাইনাস পি মাইনাস পি, তাহলে ডেল্টা পি ইকুয়াল টু মাইনাস টু পি, তাহলে ডেল্টা পি এর ম্যাগনিটিউড হচ্ছে টু পি। এবার পি মানে কি, পি মানে আমরা পড়েছিলাম ই বাই সি, তাহলে টু ই বাই সি, আমরা ওখানে পড়েছিলাম না ইউ বাই সি, ইউটাকে এখানে ই বলা হতো। তাহলে ফোর্স, ফোর্স মানে কি ডেল্টা পি বাই ডেল্টা টি, এখন এই যে ডেল্টা পি রয়েছে, নিচে ডেল্টা টি দিয়েছি, তাহলে টু ই নিচে সিটি, তাহলে এফ ইকুয়াল টু কি হবে, টু আই এ টি, আই এ মানে ইন্টেন্সিটি, এনার্জি, এনার্জি ইকুয়াল টু কি ইন্টেন্সিটি এরিয়া ইন্টু টাইম, প্রাবল্য ইন্টু ক্ষেত্রফল ইন্টু টাইম, কারণ প্রতি একক ক্ষেত্রফলে প্রতি একক সময়ে যে পরিমাণ শক্তি যায় তাকেই প্রাবল্য বলে। তাহলে ই এর বদলেতে আমরা লিখতে পারি আই ইন্টু এ ইন্টু টি ডিভাইডেড বাই সিটি রয়েছে, তাহলে টি টি ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে টু আই এ বাই সি, এইটা হলো কি ফোর্স। তাহলে প্রেশার কি, প্রেশার মানে ফোর্স ইন্টু ফোর্স বাই এরিয়া, তাহলে ফোর্স বাই এরিয়া মানে টু আই এ নিচে সি এ, তাহলে এখানে আবার এ এ ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে প্রেশার এইকে বলা হয়, এই যে প্রেশার বেরোলো কত, টু আই বাই সি। এবার যদি সারফেসটা অ্যাবজর্বিং সারফেস হয়, অর্থাৎ অ্যাবজর্বিং মানে যেটা পড়লো সেটা পুরোটা নিয়ে নিল, ও আর থাকলো না কিছু, তাহলে সেক্ষেত্রে তো এটা টু পি হবে না, কারণ একটা পি আছে আর একটা পিকে ও অ্যাবজর্ব করে নিয়েছে, টেনে নিয়েছে, তাহলে সেইখানে ডেল্টা পি এর ম্যাগনিটিউড হবে পি, পি মানে হবে ই বাই সি, এবং একই রকম ভাবে প্রেসার হবে আই বাই সি। তাহলে নর্মাল ক্ষেত্রে এই যে বিকিরণ চাপ বা রেডিয়েশন প্রেসার সেটা হবে কত, টু আই বাই সি, আইটা কি ইন্টেন্সিটি, সিটা কি ভেলোসিটি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এবং যদি সারফেসটা অ্যাবজর্বিং সারফেস হয় তাহলে রেডিয়েশন প্রেসারটা কত হবে, আই বাই সি। খুব একটা কঠিন কিছু নয়, একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করলে কিন্তু এই জায়গাগুলো খুব ইজিলি মাথার মধ্যে থেকে যাবে। এবার আমরা তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিভিন্ন যে টাইপস অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সেটা নিয়ে একটু আলোচনা করব। ধরো প্রথমে আমরা যে বলি রেডিও ওয়েভ বা রেডিও তরঙ্গ, যার তরঙ্গ দৈর্ঘ্যর মান 0.1 মিটারের থেকে বড়, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য অনেকটাই বড়। র্যাপিড অ্যাক্সেলারেশন অ্যান্ড ডি অ্যাক্সেলারেশন অফ ইলেকট্রন ইন এরিয়ালস, মানে কি বায়বীয় অবস্থায় যখন ইলেকট্রনগুলো ত্বরিত বা মন্দীভূত হয় তখন এই রেডিও ওয়েভ তৈরি হয়। রেডিও ওয়েভ জেনারেলি সিগন্যাল নেওয়া বা দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। রিসিভার্স এরিয়াল মানে হচ্ছে যে রিসিভ করে, বায়বীয় অবস্থায় যে রিসিভ করে অর্থাৎ তরঙ্গ আকারে সেটাকে ধরে, সেটা ডিটেকশন করতে পারে রেডিও ওয়েভ। মাইক্রোওয়েভ, যার ওয়েভ লেন্থ রেঞ্জ হচ্ছে 0.1 মিটার থেকে 1 মিলিমিটার, এটা ম্যাগনেট্রন ভালভ এটা তৈরি করে। পয়েন্ট কন্ট্যাক্ট ডায়োড দিয়ে এর ডিটেকশন করা যায়। ইনফ্রারেড 1 মিলিমিটার থেকে 700 ন্যানোমিটার, ভাইব্রেশন অফ অ্যাটম অ্যান্ড মলিকিউল ইনফ্রারেড। আমরাও কিন্তু যখন ধরো খুব রোদের মধ্যে হেঁটে ঘরে ঢুকি, তাহলে আমরাও কিন্তু একটা সোর্স অফ ইনফ্রারেড হয়।
এটা থার্মোফাইল বা ইনফ্রারেড ফটোগ্রাফিক ফিল্ম দিয়ে তুমি কিন্তু ইনফ্রারেডের এক্সিস্টেন্স বুঝতে পারবে। লাইট লাইট ভিজিবল লাইট, যেটার ওয়েভলেংথ রেঞ্জ হচ্ছে 7,000 অ্যামস্ট্রং থেকে 4,000 অ্যামস্ট্রং। তুমি যদি ন্যানোমিটারের আইডিয়ায় ধরো, সেটা হচ্ছে 700 ন্যানোমিটার থেকে 400 ন্যানোমিটার। এবং এটা কি করে তৈরি হয় তুমি জানো, যে যখন ইলেকট্রন কোনো অ্যাটমে একটা অরবিট থেকে আরেকটা অরবিটে ওয়ান এনার্জি লেভেল টু অ্যানাদার এনার্জি লেভেলে মুভ করে, তখন যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি হয়, সে কিন্তু আমাদের লাইট দেয়। এটা ভিজিবিলিটি। লাইট তুমি এক্সিস্টেন্স তো আমাদের চোখের সাহায্যেই প্রথম, মানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং, চোখের সাহায্যেই আমরা দেখতে পারি লাইটের এক্সিস্টেন্স। এছাড়া ফটোসেল বা ফটোগ্রাফিক ফিল্ম দিয়ে আমরা এর ডিটেকশন করতে পারি। আল্ট্রাভায়োলেট, যার ওয়েভলেংথের রেঞ্জ হচ্ছে 400 ন্যানোমিটার থেকে 1 ন্যানোমিটার। এটা হচ্ছে কি, ইনার্শিয়াল ইলেকট্রনস ইন অ্যাটমস মুভিং ফ্রম ওয়ান এনার্জি লেভেল টু লোয়ার এনার্জি লেভেল। মানে যদি সে লোয়ার এনার্জি মানে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে, তাহলে এই আল্ট্রাভায়োলেট বা অতিবেগুনি রশ্মি লক্ষ্য করা যায়। এটার ডিটেকশন কি শেখা হয়? ফটোসেল দিয়ে হয় বা ফটোগ্রাফিক ফিল্ম দিয়ে হয়। এক্স রশ্মি, যার ওয়েভলেংথের মাত্রা হচ্ছে 1 ন্যানোমিটার থেকে 10⁻³ ন্যানোমিটার। তা এক্স রে টিউব, এটা হচ্ছে সোর্স, যে প্রোডাকশন এক্স রে টিউব হয়। এটা মেনলি যেটা হয় সেটা হচ্ছে ফটোগ্রাফিক ফিল্ম দিয়ে হয়। আর গামা রশ্মি, যার তরঙ্গ দৈর্ঘ্যের মান সব থেকে বড় 10⁻³ ন্যানোমিটার, সরি, এর ওয়েভলেংথের মান হচ্ছে সব থেকে ছোট, যেটা লেস দ্যান 10⁻³ ন্যানোমিটার। এটা রেডিও অ্যাক্টিভ ডিকে অফ নিউক্লিয়াস। তোমরা জানো যে গামা রশ্মি যেখানে আলফা বিটা কণা বেরোয় এবং গামা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বেরোয়, এবং এটারও ওই ফটোগ্রাফিক ফিল্মের সাহায্যে এটার এক্সিস্টেন্স দেখতে পাওয়া যায়। এখন আমরা এই প্রত্যেকটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যে যেগুলো আমাদের কাছে খুব জরুরি, সেগুলো সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করে নেওয়া ভালো। যেমন ধরো গামা রশ্মি। গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা হচ্ছে 10⁻⁻14 মিটার থেকে 10⁻⁻12 মিটার। প্রোডাকশন বাই ডিসইন্টিগ্রেশন অফ অ্যাটমিক নিউক্লিয়াই। ডিসইন্টিগ্রেশন অফ অ্যাটমিক নিউক্লিয়াস, যেটা আমি বললাম যে নিউক্লিয়াস যখন ভেঙে যায়, অ্যাটমিক নিউক্লিয়াস যখন ডিসইন্টিগ্রেশন হয়, তখন গামা রশ্মি তৈরি হয়। এর প্রপার্টিজ কি? কেমিক্যাল রিয়াকশন অন ফটোগ্রাফিক প্লেট, ফ্লুরোসেন, আয়োনাইজেশন, ডিফ্রাকশন। এটা হাইলি পেনিট্রেটিং এবং এটা চার্জলেস, সেই জন্য ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ডে তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কোনো রকম ডিফ্লেকশন লক্ষ্য করা যায় না। ইউজেস, এ প্রোভাইড করে ইনফরমেশন অ্যাবাউট দ্য স্ট্রাকচার অফ অ্যাটমিক নিউক্লিয়াস ফর দ্য ট্রিটমেন্ট অফ ক্যান্সার ডিজিজ। গামা রে ক্যান্সার ডিজিজ ট্রিটমেন্টের পক্ষে একটা ওয়ে আউট, মানে গামা রে ট্রিটমেন্ট। এবার এসো এক্স রে। এক্স রে ওয়েভলেংথ হচ্ছে 10⁻⁻12 থেকে 10⁻⁻9 মিটার। বাই বম্বার্ডমেন্ট অফ হাইলি এনার্জেটিক ইলেকট্রন অন হেভি টার্গেট, যেটা এক্স রে নল বা কুলিচ টিউবে এটা ব্যবহার করা হয়। Properties, all properties of gamma rays but less penetrating and more ionizing. Less penetrating, obviously এর এনার্জি লেস হয়ে যায়, সেই জন্য এর পেনিট্রেটিং পাওয়ারটা কমে যায় এবং কিন্তু আয়োনাইজ পাওয়ারটা আবার বেড়ে যায়। রেলেভেন্ট স্ট্রাকচার অফ ইনার অ্যাটমিক ইলেকট্রন শেল অ্যান্ড ক্রিস্টাল, মানে ক্রিস্টাল স্ট্রাকচার যেগুলো, বা বাড়ির যে বিম তৈরি হয়, বিম স্ট্রাকচার, তার মধ্যে কোনো এয়ার গ্যাপ বা হলো কোনো জিনিস রয়ে গেছে কিনা, এটা এক্স রে ক্রিস্টালোগ্রাফি দিয়ে প্রুফ করা যায়। এছাড়া মেডিকেল ডায়াগনোসিস, জানো আমাদের হাত পা ভেঙে টেঙে গেলে এক্স রে করে তারপর তার ট্রিটমেন্ট করতে হয়। ইউভি ভাইব্রেশন। ইউভি ভাইব্রেশনে ওয়েভলেংথ রেঞ্জ হয় 10⁻⁻8 মিটার থেকে 4 × 10⁻⁻7 মিটার। এটার প্রোডাকশন কি হয়? বাই সান, সূর্য থেকে। ওই যে বললাম ইউভি, ইউভি আমরা তো আজকাল সানগ্লাসও পরি, ইউভি প্রোটেক্টর। ইউভি প্রোডাকশন হয় সানলাইট থেকে। ইলেকট্রিক ডিসচার্জ অফ গ্যাসেস,
গ্যাসের যখন ইলেকট্রিক ডিসচার্জ হয় সেখান থেকেও কিন্তু ইউভি প্রোডাকশন হয়। অল প্রপার্টিজ অফ গামা রেজ বাট লেস পেনিট্রেটিং অ্যান্ড প্রডিউস ফোটো ইলেকট্রিক এফেক্ট। এই ইউভি কিন্তু ফোটো ইলেকট্রিক এফেক্ট তৈরি করে। বাকি তো সমস্ত তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা অল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হ্যাভ পেনিট্রেশন পাওয়ার, এবং গামার যত থাকবে তত, যত আমরা নিচের দিকে আসব তত কিন্তু পেনিট্রেশন পাওয়ারটা কমবে। It detects the invisible writing, fog light document। এখন তো গাড়ির মধ্যে ইউভি লাইট থাকে, ইউভি লাইট ওই ফগ এর মধ্যে ফগ লাইট থাকে, যেটা ফগের মধ্যে আমরা দেখতে পাই। এছাড়া ফ্রিজ ফিড প্রিজার্ভ ফুড স্টাফ মেক্স ড্রিঙ্কিং ওয়াটার ফ্রি ফ্রম ব্যাকটেরিয়া। ইউভি রেডিয়েশন তোমরা জানো যে বাড়িতে যে সমস্ত যে ওই পিউরিফায়ার থাকে, পিউরিফায়ারগুলোর মধ্যে ইউভি কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট। ইউভি যে রেডিয়েশন সেটা কি করে, ওয়াটারের জার্মকে কিল করতে পারে। ভিজিবল লাইট, যেটা আমি বললাম যে 4000 থেকে প্রায় 7000 বা 7800 অ্যামস্ট্রং এর মধ্যে এদের মধ্যে থাকে। রেডিয়েশন বাই এক্সাইটেড অ্যাটম ইন গ্যাসিয়াস অ্যান্ড ইনক্যান্ডেসেন্ট বডিজ, অর্থাৎ যখনই তুমি ওই যখনই রেডিয়েশন হবে এক্সাইটেড অ্যাটমগুলোর মধ্য দিয়ে, গ্যাসের মধ্য দিয়ে, তখনই লাইট তৈরি হবে। এর প্রপার্টি কি, রিফ্লেকশন, রিফ্রাকশন, ইন্টারফারেন্স, ডিফ্রাকশন, পোলারাইজেশন, ফটো ইলেকট্রিক এফেক্ট, মানে লাইটের যত যা যা ধর্ম। সেন্সেশন অফ সাইট, অবভিয়াসলি আমরা চোখে যেটা দেখতে পাই। ইন অল অপটিক্যাল ডিভাইসেস, দ্যাট ইজ মাইক্রোস্কোপ, টেলিস্কোপ, ক্যামেরা, আমরা যে এত সুন্দর পৃথিবীকে দেখতে পাচ্ছি সেটাও ওই লাইটের জন্য। ইনফ্রারেড রেডিয়েশন, ইনফ্রারেড রেডিয়েশন যার ফ্রিকোয়েন্সি রেঞ্জ ওই 7.5 বা 7800 অ্যামস্ট্রং থেকে প্রায় 1000 অ্যামস্ট্রং এর কাছাকাছি হয়ে যায়। মানে 7.8 ইন্টু 10⁻⁻7 মিটার থেকে 10⁻³ মিটার। আর এটার প্রোডাকশন হচ্ছে ফ্রম হট বডিজ। আমি তোমাদের আগেই একবার বললাম যে আমরা যদি প্রচন্ড গরমে, গ্রীষ্মকালে, ইন দ্য ভেরি হট সামার, আমরা বাইরে থেকে হেঁটে যদি ঘরে আসি তাহলে আমরাও এক একটা কিন্তু ইনফ্রারেডের সোর্স হয়ে যাব। হিটিং এফেক্ট, রিফ্লেকশন, রিফ্রাকশন, ডিফ্রাকশন, পেনিট্রেশন থ্রু দ্য ফগ, এটা হয়। এটা ইউজ হয় জেনারেলি গ্রিন হাউস এফেক্ট টু কিপ দ্য প্ল্যান্টস ওয়ার্ম, প্ল্যান্ট ওয়ার্ম হয়। এটার আরেকটা ম্যাসিভ ফিচার আছে, সেটা হচ্ছে ধরো কোনো একটা গাড়ি, আহ, মানে আমাদের 4 হুইলার কার, তাকে যদি রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখো, খানিকক্ষণ বাদে দেখবে যে গাড়ির মধ্যে ঢুকতে তুমি বুঝতে পারছো না, এত গরম হয়ে গেছে। তার মানে এখানে ওই ইনফ্রারেডটা ঢোকার পর সে আর বেরোতে পারে না, ট্র্যাপড হয়ে যায়। ট্র্যাপড হয়ে গেলে গাড়ির ভেতরটা গরম হয়ে যায়। মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভের ওয়েভলেংথ রেঞ্জ হচ্ছে 10⁻³ থেকে 10⁻⁻1 মিটার। আর এটা প্রডিউসড হয় বাই অসিলেটিং কারেন্ট ইন স্পেশাল ভ্যাকুয়াম টিউব, যেটা আমাদের বাড়িতে ওই মাইক্রো ওভেন যেটা ব্যবহার করা হয়, সেই মাইক্রো ওভেনের কিন্তু ওইটাই প্রিন্সিপাল, অসিলেটিং কারেন্ট ইন স্পেশাল ভ্যাকুয়াম টিউব। এটা রিফ্লেকশন হয়, পোলারাইজেশন হয়। দ্য ওয়েভস অফ রেঞ্জ 1 মিলিমিটার টু 3 সেন্টিমিটার আর অলসো কল্ড মাইক্রোওয়েভ। ইন radar, long distance wireless communication via satellite, in and in microwave ovens, যেগুলো আমাদের বাড়িতে আমরা ব্যবহার করি। রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ এর রেঞ্জ হচ্ছে 10⁻⁻1 মিটার থেকে 10⁻⁴ মিটার। এর ওয়েভলেংথ সব থেকে বড়। এটা হচ্ছে উইক রেডিয়েশন ফ্রম অল্টারনেটিং সার্কিট, যেটা ওই অল্টারনেটিং সার্কিটের থেকে উইক রেডিয়েশন বা দুর্বল যে বিকিরণগুলো বেরোয় সেখান থেকে এটা তৈরি হয়। রিফ্লেক্টেড বাই দ্য লেয়ার্স অফ অ্যাটমসফিয়ার, আর যে আমাদের বায়ুমণ্ডলে যে বিভিন্ন স্তর থাকে সেখানে এটা রিফ্লেক্ট করে। আর ইট ইজ ইউজড ইন রেডিও অ্যান্ড টেলিভিশন ট্রান্সমিশন, মানে আমাদের কমিউনিকেশন সিস্টেম যখন আমরা পড়বো তখন দেখবে যে এই রেডিও ওয়েভের ভূমিকা কিন্তু মারাত্মক। যে মডার্ন ডে টেকনিক্সে যে রেডিও আর টেলিভিশন ট্রান্সমিশন হয় সেটা কিন্তু রেডিও ওয়েভের মাধ্যমেই হয়। চলো আমরা কিছু দেখি এই পড়ে আমরা কিছু মনে রাখতে পারলাম কিনা। The energy of electromagnetic wave of the order of 50
15 kilo electron volt, to which part of the spectrum does it belong? এটা obviously 15 কিলো ইলেকট্রন ভোল্ট, মানে এর মোটামুটি এনার্জি মাঝারি টাইপের এনার্জি, এবং এই 15 কিলো ইলেকট্রন ভোল্ট এনার্জি সাধারণত এক্স রশ্মিরই হয়। Frequency of the wave is 5 into 10 to the power 15 hertz. The wave is X-ray. এখন এইখানে যে ওয়েভলেংথ গুলো বলা আছে, ওয়েভলেংথের ভ্যালু রয়েছে, তুমি ওই সি দিয়ে, তোমরা সি দিয়ে অর্থাৎ ভেলোসিটি অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ডিভাইডেড বাই ল্যামডা করে তোমরা ফ্রিকোয়েন্সি রেঞ্জটাও নিজেদের মতো একটু সেট করে রাখতে পারো। তবে এগুলো মুখস্থ রাখার কোনো দরকার নেই, এটা পরীক্ষার বেশ কিছুদিন আগে মুখস্থ রাখলেই, একটু মনে রাখলেই হবে। তবে গল্পের মতো এগুলো যদি পড়ে থাকো তাহলে কিন্তু কনসেপ্ট, মানে এগুলো তো ডেটা একদম নলেজ বেস, এগুলো দীর্ঘদিন ধরে মনে রাখাটা খুব ডিফিকাল্ট। এটা ইট ইজ আ ফ্যাক্ট যে এটা মনে রাখাটা খুব কষ্টকর। সেই জন্য এইগুলো পড়ে রাখবে, কনসেপ্টটা দিয়ে রাখবে যে গামা আর রেডিওর মধ্যে কি রিলেশন, যে গামার ওয়েভলেংথ আর রেডিও ওয়েভের ওয়েভলেংথ, এদের মধ্যে কি রিলেশন, কোনটার বেশি কোনটার কম, এই নলেজগুলো কিন্তু থাকাটা খুব জরুরি। দেখো, a magnetic field in a plane electromagnetic wave is given by 2 into 10 to the power minus 7 sine 0.5 10 to the power 3x plus 1.5 into 10 to the power 11 t Tesla. This electromagnetic wave is key wave. কারণ হচ্ছে এর ফ্রিকোয়েন্সি রেঞ্জটা আমরা আগে বের করব। এটা তো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ম্যাগনেটিক ফিল্ড দিয়েছে, এখন ম্যাগনেটিক ফিল্ড দিয়ে তুমি কি টাইপের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বের করতে পারবে এটা সম্ভব নয়। তাহলে তোমার একমাত্র পসিবিলিটি হচ্ছে তুমি এখান থেকে ফ্রিকোয়েন্সিটাকে বের করে নাও। ফ্রিকোয়েন্সিটা বের করলে তাহলে সেটা যার সঙ্গে ম্যাচ করবে, যেমন এখানে ইনফ্রারেডের সঙ্গে ম্যাচ করছে ইনফ্রারেডের। আবার বলছি, এই ডেটাগুলো দীর্ঘ সময় মনে রাখা আমার পক্ষেও সম্ভব নয়, হয়তো তোমাদের পক্ষেও সম্ভব হবে না। সেই জন্য এগুলো পরীক্ষার আগে অল্প কিছুদিন আগে এটা একটু খানিকটা মেমোরাইজ করার চেষ্টা করবে। কিন্তু এর যে বেসিক্যালি ফিজিক্সের প্রবলেমটা এই জায়গাটাতেই, যে এখানে বেশি মেমোরাইজ না করে বিষয়টাকে যদি মানে আত্মস্থ করার চেষ্টা করো, তোমরা যদি লজিক্যালি ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো, তাহলে সেই জিনিসটা সুবিধা হবে। এই ছোট ছোট দু চারটে নলেজ বেসড এগুলো পরীক্ষার আগে মনে রাখলেই যথেষ্ট। আচ্ছা, lambda v, lambda x, lambda m represent the wavelength of visible light, x-ray and microwave respectively. Then কোন রিলেশনটার দিকে, এটা অবভিয়াসলি এটা তোমাদের এটা তো লজিক্যাল বেস। এখানে তুমি বলতেই পারবে যে ল্যামডা এম অর্থাৎ মাইক্রোওয়েভের ওয়েভলেংথ সব থেকে বেশি হয়, তারপর হচ্ছে ভিজিবল লাইটের হয়, তারপর এক্স রশ্মির হয়, এক্স রশ্মি সব থেকে ছোট হয়। Which of the following is not transported by electromagnetic wave? দেখো, এনার্জি ট্রান্সপোর্ট হয়, মোমেন্টাম ট্রান্সপোর্ট হয়, ইনফরমেশন সেও ট্রান্সপোর্ট হয় রেডিও ওয়েভের মাধ্যমে, কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কোনো চার্জ নেই, ইট ইজ এ চার্জলেস ওয়েভ, তাহলে চার্জ কখনোই ট্রান্সপোর্ট হবে না। রেড লাইট ডিফার্স ফ্রম ব্লু লাইট ইন স্পিড, ফ্রিকোয়েন্সি, ইন্টেন্সিটি, অ্যাম্প্লিটিউড। দেখো, ডিফারেন্ট যে কালার অফ লাইট, যেখানে কিনা লাইটের ডিফারেন্ট কালার আছে, রেড লাইট হতে পারে, ব্লু লাইট হতে পারে, গ্রিন লাইট হতে পারে, এদের সবারই একটা ডেফিনেট মিডিয়ামে, জিরো মিডিয়াম মানে ভ্যাকুয়ামে এদের সবার স্পিড সমান, কিন্তু কোনো একটা পার্টিকুলারলি একটা ডেফিনেট মিডিয়ামে এদের ভেলোসিটি আলাদা, অবভিয়াসলি তাদের ইন্টেন্সিটি অ্যান্ড অ্যাম্প্লিটিউড আলাদা, কিন্তু ফ্রিকোয়েন্সি এদের সবার এক। Out of the following, choose the ray which does not travel with the velocity of light: X-ray, microwave, gamma ray and beta ray. দেখো, X-ray, it is an electromagnetic wave. Microwave, it is also an electromagnetic wave. Gamma ray, it is also an electromagnetic wave, but beta ray is radiated from the nucleus. তোমরা পড়েছো যে একটা নিউক্লিয়াস থেকে বিটা বের হয়, এবং বিটা কখনোই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নয়। তাহলে অবভিয়াসলি আমাদের আনসার হবে ডি, বিম অফ ফার্স্ট মুভিং ইলেকট্রন। এখানে যে প্রশ্নটা বলা আছে, ইন অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দ্য ফ্রি
space, in free space, the root mean square value of the electric field E is ERMS হচ্ছে 6 volt meter inverse, peak value of the magnetic field. তাহলে আমরা জানি কি ERMS equal to BRMS into C, যে ঠিক যেমন E0 equal to B0 into C, তাহলে ERMS equal to BRMS into C, তাহলে BRMS কত 6/3 C, তাহলে B0 by root 2, তাহলে এখান থেকে B0 কত 6√2, বা এই ক্যালকুলেশনটা আমরা করলে অপশন আসবে আমাদের বি। পরেরটা দেখো, নেক্সট ওয়ান, the ratio of contribution made by electric and magnetic field components to the intensity of the electromagnetic wave. এখন আমরা অলরেডি ব্যাপারটা পড়েছি যে কোনো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে এনার্জি ডেন্সিটি ডিউ টু দ্য ইলেকট্রিক ফিল্ড বা এনার্জি ডেন্সিটি ডিউ টু দ্য ম্যাগনেটিক ফিল্ড, এরা দুজনের সমান। তাহলে এরা যদি দুজনের সমান হয় তাহলে এদের কন্ট্রিবিউশনও একই থাকার কথা, তাহলে সেই জন্য এদের অপশনটা হবে 1:1, যেহেতু এদের দুজনেরই এনার্জি ডেন্সিটি সমান থাকে। নেক্সট ওয়ান, light with average flux of 20 watt per centimeter square falls on a non-reflective surface at normal incidence having surface area 20 centimeter square. Energy received by the surface during the time span of 1 meter. এখন এখানে intensity I equal to E by AT, তাহলে E by AT মানে P by A মানে power by area, তো এটা আই তো বলে দিয়েছে 20। এখানে মজা দেখো যে এই এটা একটু কেয়ারফুল থাকতে হবে, ওয়াট সেন্টিমিটার ইনভার্স, এটাও সেন্টিমিটার ইনভার্স, তাহলে এই দুটোকে মাল্টিপ্লাই করলে সেন্টিমিটার সেন্টিমিটার স্কোয়ার এই দুটো ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে E by AT equal to 20, তাহলে E equal to 20 into 20, যেখানে সেন্টিমিটার সেন্টিমিটার কেটে গেল, তাহলে পড়ে থাকলো 20 into 20 ওয়াট, তার সঙ্গে 1 মিনিটকে আমরা সেকেন্ডে কনভার্ট করলাম, সো দ্যাট ইজ ইকুয়াল টু 24 into 10 to the power 3 জুল। তাহলে এইখানে অপশন হবে আমাদের সি। এখানে দেখো, a parallel plate capacitor of capacitance 20 microfarad is being charged by a voltage source whose potential is changing at the rate of 3 volt per second. The conduction current through the connecting wire and the displacement current through the plate of the capacitor would be respectively. তাহলে obviously এখানে কি কি জানতে চেয়েছে, এখানে জানতে চেয়েছে কারেন্ট, কন্ডাকশন কারেন্ট থ্রু দ্য কানেক্টিং ওয়্যার। এ দেখো এখানে ভোল্টেজ সোর্স হুজ পোটেনশিয়াল ইজ চেঞ্জিং, তা পোটেনশিয়াল যদি চেঞ্জিং হয় তাহলে অবভিয়াসলি এর যা I0 হবে, I0 মানে যেটা ডিসপ্লেসমেন্ট কারেন্ট হবে, সেই ডিসপ্লেসমেন্ট কারেন্টই হবে কন্ডাকশন কারেন্টের সমান। ডিসপ্লেসমেন্ট কারেন্ট যা হবে সেটাই কন্ডাকশন কারেন্টের সমান হবে, কারণ আমরা জানি কন্ডাকশন কারেন্ট আর ডিসপ্লেসমেন্ট কারেন্ট কন্টিনিউয়াস প্রপার্টি। সেই জন্য আমরা এখানে কি করলাম, এখানে ডিসপ্লেসমেন্ট কারেন্টটা বের করে নিলাম, যেটা আমরা আগের ক্লাসে পড়েছি, ডিসপ্লেসমেন্ট কারেন্টটা বের করে নিলাম, এবং ডিসপ্লেসমেন্টের কারেন্টের ভ্যালু হলো 60 মাইক্রো অ্যাম্পিয়ার, এবং অবভিয়াসলি এই ডিসপ্লেসমেন্ট কারেন্ট এবং কন্ডাকশন কারেন্ট দুটো কিন্তু সমান হয়ে গেল। ওকে, তাহলে এখানে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ চ্যাপ্টারটা শেষ করছি, আর এখানেই আমাদের থার্ড সেমিস্টারের ক্লাসগুলো শেষ হয়ে গেল। আশা করি তোমরা সবাই খুব ভালো রেজাল্ট করবে, তোমাদের জন্য অসংখ্য শুভেচ্ছা রইল। তোমাদের সঙ্গে আবার দেখা হবে ফোর্থ সেমিস্টারের কোনো এক ক্লাসে। থ্যাংক ইউ।